A few moments later. শুনলেন তো লম্ফঝম্প তর্জন গর্জনের ফানুস কেমন চুপসে গেল। ভোটার লিস্টে কারচুপি করায় জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে দিদিমণির 4 অফিসার হলেন সাসপেন্ড। তাদের সঙ্গে রয়েছেন এক ডেটা এন্ট্রি অপারেটর। কোনোভাবেই বাঁচাতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো সংবিধানের, কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো নির্বাচন কমিশনের। কিন্তু যে অফিসারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার, তাদের বাঁচাতে এত তৎপর কেন ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? এ নিয়ে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগ ছিল রাজ্যের 4 আধিকারিক এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। এই অভিযোগের তালিকায় রয়েছেন বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এই আরও বারুইপুর পূর্ব বিধানসভার তথাগত মণ্ডল, ময়না বিধানসভার ইআরও বিপ্লব সরকার ও এই আরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। এরপরে এই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নবান্নকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে সপ্তম সুরে বলেছিলেন যে কোনো আধিকারিকের বিরুদ্ধে তিনি কোনো রকমের ব্যবস্থা নেবেন না। এরপরই রাজ্যের মুখ্য সচিবকে তলব করে নির্বাচন কমিশন। তারপরেই রাজ্যের ওই 4 আধিকারিককে সাসপেন্ড করতে বাধ্য হলো রাজ্য প্রশাসন। যে তর্জন গর্জন মুখ্যমন্ত্রী শুনিয়েছিলেন ঝাড়গ্রামে, নির্বাচন কমিশনের সংবিধান প্রদত্ত ক্ষমতার সামনে বেরিয়ে গেল সেই ফানুসের হাওয়া। সাসপেন্ড করতেই হলো। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হবে, আর এটা করবেন মুখ্য সচিব। ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা লিখিতভাবে জানিয়ে নবান্নকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু কমিশনের নির্দেশ মানেনি মাননীয় প্রশাসন। কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে একজন চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর ও একজন এইআরওকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় নবান্ন। এরপরই 8 অগাস্ট রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই পদক্ষেপ করার জন্য 72 ঘন্টার সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তিনি নেবেন না। তিনি বলেছিলেন, আমি কারোর কোনো পানিশমেন্ট হতে দেব না। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। ইলেকশন কমিশন ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল। বিজেপির বন্ডেড লেবারে না, বিজেপির বন্ডেড লেবার। অমিত শাহ দালালি করছো, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। মুখ্যমন্ত্রীর রাজকবি অভিযোগ নির্বাচনের এখনো অনেক দেরি, তা সত্ত্বেও কমিশন নাকি অতি সক্রিয়, এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে। মাননীয় তবে এটা জানেন না যে সারা বছর ধরেই ভোটার তালিকা সম্পর্কিত কাজ কমিশন করতেই পারে। এটা কমিশনের সাংবিধানিক অধিকার। সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মাঝে মধ্যে সব কিছুরই ঊর্ধ্বে বলে মনে করেন। তিনি মাঝে মধ্যে ভুলেই যান যে তিনি একটি রাজ্যের প্রধান, রাষ্ট্রপ্রধান নন। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, ভারতবর্ষের অঙ্গরাজ্য, আলাদা কোনো রাষ্ট্র নয় এটা। তাই এই পশ্চিমবঙ্গেও চলবে সংবিধানের শাসন, যেটা ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যেও চলে। এই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন সেভাবেই কাজ করবে যেভাবে তারা অন্যান্য রাজ্যগুলিতে করে, এবং এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিতেই হবে। সেটা আরও একবার প্রমাণিত হলো যখন এই 4 আধিকারিককে সাসপেন্ড করতে বাধ্য হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেল স্ট্রাকচারে বিশ্বাস রাখেন না।
তিনি কেন্দ্র রাজ্য সমন্বয়ে বিশ্বাস রাখেন না। তার প্রতিটা কথাতেই, তার প্রতিটা বাক্যে সেটা স্পষ্ট হয়ে ওঠে। তার রাজনীতির মূল মন্ত্রই হলো আজগুবি তত্ত্ব খাড়া করে কারো না কারোর বিরুদ্ধে জিগির তোলা, হোক না সে আদালত বা নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান। এদেশে থাকবো অথচ সাংবিধানিক সংস্থাকে মান্যতা দেব না, এটা কি চলতে পারে? সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট করে বলে দিতে চাইল নির্বাচন কমিশন। আশা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তা ভালো করে বুঝেই গিয়েছেন, কারণ এই ইস্যুতে একেবারে অ্যাকশন মোডেই ছিল নির্বাচন কমিশন এবং সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল যদি ব্যবস্থা না করা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে, তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। দোষী সাব্যস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা তাই নিতেই হলো। অর্থাৎ নির্বাচন কমিশনের সামনে মমতার অবৈধ ভোটারদের পিঠ বাঁচানোর যে চেষ্টা তা টিকলো না। এখানেই উঠছে প্রশ্ন, সরকারি আধিকারিকদের নাম জড়িয়েছে যে তারা অবৈধ ভোটারদের নাম তালিকায় তুলছেন, তাদের বিরুদ্ধে সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন যখন পদক্ষেপ করতে বলেছে তখন কেন রাজ্য সরকার তার বিরোধিতা করছিল? কমিশনের বিরুদ্ধে গিয়ে কি অবৈধ ভোটারদের তালিকায় রেখে দিতে চাইছিল নবান্ন? তবে কি এসবের মাঝে ওই আধিকারিকদের সরাতেই হলো? কথায় বলে না, গাধা জল খায় তবে ঘোলা করে খায়। বছর ঘুরলেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। 2026 সালের নির্বাচনের আগে দুর্নীতি, সন্ত্রাস প্রভৃতি ইস্যুতে একেবারে কোণঠাসা হয়ে রয়েছে তৃণমূল। কেউ কেউ বলছেন এই অবৈধ ভোটারদের ভোটেই জেতে তৃণমূল। অর্থাৎ যে ভোটারদের অস্তিত্ব নেই তাদের ভোটটা শাসক দলের ক্যাডাররা ভোটের দিন বুথ জ্যাম করে দিয়ে আসে, এটা কারো কারো দাবি এবং এভাবেই জিতে চলেছে শাসক দল। তাই ভোটার তালিকার নিবিড় সংশোধন নির্বাচন কমিশন শুরু করেছে। সেখানেই যে দুর্নীতি ধরা পড়ল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি পক্ষ নিতে দেখা গেল ওই দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদের পক্ষে, যাদের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ উঠেছিল তালিকায় অবৈধভাবে নাম তোলার। এক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে বিহারে ইতিমধ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর সম্পন্ন হয়েছে, সেখানে বাদ গেছে 65 লাখ ভোটারের নাম। পশ্চিমবঙ্গে এসআইআর হবে খুব শীঘ্রই, বিভিন্ন সূত্রের মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে। এসআইআর এর আগে নির্বাচন কমিশন যেভাবে ওই 4 আধিকারিককে সাসপেন্ড করাতে মমতা সরকারকে বাধ্য করালো, তাতে আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর খুব সুষ্ঠু এবং নিখুঁত হতে চলেছে। এবং কমিশন এখানে বুঝিয়ে দিল যে রেয়াত করা হবে না তাদেরকেও যারা অবৈধ ভোটারদের রক্ষা করতে চাইবে। বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যে এসআইআর হলে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে বলে মনে করা হচ্ছে। তাতেই কি থরথর করে কাঁপছেন মাননীয়া? আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।